রমজানের জন্য কিছু ফ্রোজেন করে রেখেছি যাতে রমজানে অনেক বেশি ঝামেলা না পোহাতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা চলে এসেছি কুকিং বাই ফাতেমা কিচেন শেয়ার জোন থেকে নতুন একটি ভিডিও নিয়ে। তো এই তো রমজান শুরু হয়ে গিয়েছে, তো ভাবলাম রমজানের জন্য কিছু ফ্রোজেন করে রাখি। আর যেহেতু শীত প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাই শীতের সবজিগুলো ফ্রোজেন করে রাখলাম। তো এখানে আমি 5 কেজির মতো টমেটো নিয়েছি। এখন কিন্তু টমেটোর অনেক বেশি দাম কম, একটা সময় কিন্তু অনেক বেশি দাম হয়ে যাবে, তাই দাম কম থাকতে থাকতে আমি 5 কেজি টমেটো কিন্তু নিয়ে নিয়েছি। এটা এখন আমি ফ্রোজেন করব 1 বছরের জন্য। তো এখন আমি টমেটোগুলো বোটাগুলো ছাড়িয়ে ফ্রেশ পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিব, যাতে টমেটোর গায়ে কোনো ময়লা না থাকে। তো এখন আমি ধুয়ে আমার নিজের মতো করে কাটিং করে নিব। আপনারাও চাইলে আপনাদের মতো কাটিং করে নিতে পারেন। তো এই তো আমি লম্বা লম্বা আকৃতির করে কাটিং করে নিয়েছি। এখন আমি এই টমেটোগুলো একটু জাল করে নিব। তো এই তো টমেটোগুলো দিয়ে দিলাম পাতিলের মধ্যে। এখন এটাকে আমি খুব সুন্দরভাবে একটু নরম করে নিব। তারপর নরম হয়ে গেলে এটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে একদম ব্লেন্ডার করে নিয়েছি। এই তো এখন আমি এটাকে আইস বক্সে রেখে দিব। যখন এটা বরফ হয়ে যাবে তখন আমি এটাকে জিপার ব্যাগে রেখে 1 বছরের জন্য রেখে দিব। যে কোনো টাইমে মন চাইলে কিন্তু এখান থেকে বের করে নিয়ে খেতে পারবো। তো এই তো আমি এটাকে সারা রাত বরফ করে নিয়েছি। এখন এটাকে আমি জিপার ব্যাগে বরফগুলো রেখে দিব। এটা কিন্তু আমরা যে কোনো খাবারে খেতে পারবো। আপনারা চাইলে কিন্তু এখানে 2 থেকে 3 চামচ কিন্তু ভিনেগার দিতে পারেন। ভিনেগার দিলে কিন্তু এটা 1 বছর ভালো থাকবে, কোনো সমস্যা হবে না, আর স্বাদেরও কোনো পরিবর্তন হবে না। তো এই তো আমি জিপার ব্যাগে বরফগুলো নিয়ে নিচ্ছি। আর আমি একটা বাটিতেও কিন্তু অনেক পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এরকম বাটিতেও নিয়ে বরফ করে তারপরও জিপার ব্যাগে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদের দুইভাবেই নিয়ে দেখালাম। এই তো এখন আমি এটাকে একটু বড় আকৃতির করে কেটেছি, যাতে বেশ খানিকটা হয়, যাতে কোনো তরকারি বা কোনো ভর্তায় দিতে পারি। তো এই তো আমি এইভাবে প্রসেসিং করে টমেটোগুলো রেখে দিলাম। আর এই তো আমি এখানে প্রায় 5 কেজির মতো মটরশুঁটিও নিয়েছি, কারণ মটরশুঁটিও আমার বাসায় অনেক বেশি পছন্দ করে। তো এই যে আসছে রোজার মধ্যে যদি আমরা মটরশুঁটি বিভিন্ন আইটেমে দিই, তাহলে কিন্তু খাবারের টেস্টটা বেড়ে যাবে। তাই আমি মটরশুঁটিও কিন্তু সংরক্ষণ করে রেখেছি। তো মটরশুঁটিগুলো সুন্দরভাবে আগে বেছে নিচ্ছি। আপনারাও চাইলে কিন্তু এইভাবে মটরশুঁটিও সংরক্ষণ করতে পারেন। আমার বাসায় কিন্তু মটরশুঁটি অনেক বেশি পছন্দ করে। তো এই তো আমার বাছা প্রায় শেষ হয়ে গেছে। এখন এটাকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আমার প্রসেসিংয়ে যদি মটরশুঁটিটা আপনারা সংরক্ষণ করেন, তাহলে কিন্তু 1 বছরও এটার কোনো স্বাদের পরিবর্তন হবে না। তো এই তো আমি মটরশুঁটিটাকে এখন পরিষ্কার পানি দিয়ে একদম ধুয়ে নিব, যাতে এটার গায়ে কোনো ময়লা না থাকে। তো এই পর্যায়ে আমি এখন হালকা গরম পানির মধ্যে 1 চামচ চিনি আর 1 চামচ লবণ দিয়ে, আর সাথে দিয়ে দিয়েছি খানিকটা লেবুর রস, কিন্তু সেটা ভিডিও করতে মনে ছিল না। তারপর হালকা বলক 1 থেকে 2টা বলক বা 4 মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করেছি। তো একদম পুরোপুরি সিদ্ধ করা যাবে না, দেখুন গরম অবস্থায় কিন্তু আবার ঠান্ডা পানিতে দিতে হবে, নাহলে আবার ওভার কুক হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এটাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়েছি কতক্ষণ। এখন একটা পরিষ্কার ট্যানার সাহায্যে এটাকে কিন্তু আমি ফ্যানের বাতাসে 2 ঘন্টা রেখে পানিটা ঝরিয়ে নিব। পানিটা ঝরে গেলে আমি এখন এটাকে কিন্তু সারা রাত ফ্রিজে রেখে দিব, যাতে এটা একদম বরফ হয়ে যায়। আর বরফ হওয়ার পরই কিন্তু এটা জিপার ব্যাগে সংরক্ষণ করার জন্য উপযোগী হবে। তো আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটাও অ্যাপ্লাই করে কিন্তু মটরশুঁটিটা আপনারা 1 বছরের জন্য রাখতে পারেন। এই তো আমি বরফ থেকেই দেখুন এটা কিন্তু একদম বরফ হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখন এটাকে জিপার ব্যাগে সংরক্ষণ করব। আপনারাও চাইলে এইভাবে করতে পারেন, তাহলে কিন্তু 1 বছর মটরশুঁটি কোনো কিছুই হবে না। আমি কিন্তু এটা পোলাও দিয়ে খেতে পারবো, নুডলসে, বিভিন্ন চাইনিজ আইটেমে বা বিভিন্ন পাকোড়ার মধ্যেও কিন্তু এইটা দিলে এত বেশি ভালো লাগে। তো এই তো আমি একটা জিপার ব্যাগের সাহায্যে কিন্তু মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে বাতাস বের করে আমি এটা এখন রেখে দিচ্ছি। তো আপনারাও চাইলে কিন্তু এই পদ্ধতিতে অ্যাপ্লাই করে মটরশুঁটি রাখতে পারেন, তাহলে কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন, স্বাদেরও কোনো পরিবর্তন হবে না। তো এইখানে আমি বেশ কিছু ক্যাপসিকামও নিয়ে নিয়েছি, কারণ ক্যাপসিকামেরও কিন্তু দাম বাজারে এখন অনেক কম, তাই ভাবলাম ক্যাপসিকামও কিন্তু নিয়ে নিই। আপনারা না খেতে পারলে
নিবেন না, কিন্তু আমার বাসায় কিন্তু এই ক্যাপসিকামটা অনেক বেশি খায়, অনেকে আবার ক্যাপসিকামটা খেতে পারে না। তো এই তো আমি এখানেও বেশ কিছু ক্যাপসিকাম নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আবার হচ্ছে পরিষ্কার একটা কাপড় দিয়ে এটা গায়ের পানিটা মুছে মাঝখান দিয়ে কেটে এটার ভিতরে যে বিচি বা এইটা আছে এটাকে আমরা কিন্তু ফেলে দিতে হবে, নাহলে কিন্তু ফ্রোজেন করা যাবে না। এটা থাকলে কিন্তু ফ্রোজেন হবে না, ভিতরটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটাকে আমি খুব সুন্দরভাবে 3টা আকৃতির করব। একটা করেছি লম্বা, একটা হচ্ছে গোল গোল, আরেকটা হচ্ছে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো আমি 3 আকৃতির করেই কিন্তু ফ্রোজেন করব। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কাটিং করে নেবেন। তো এই তো আমি অফ ক্যামেরায় কিন্তু সবগুলো কেটে নিয়েছি। এই তো দেখুন 3 ভাবে আমি কেটেছি, একটা হচ্ছে লম্বা আকৃতির, আরেকটা হচ্ছে গোল আকৃতির। তো এই তো আমার এটা কাটা শেষ হয়ে গিয়েছে। আপনারাও চাইলে আপনাদের মন মতো কেটে নিতে পারেন। ক্যাপসিকামও কিন্তু রাইস আইটেমে বা চাইনিজ আইটেমে দিলে অনেক বেশি ভালো লাগে যারা খেতে পছন্দ করেন। তো এই তো আমি আমার মনের মতো কেটে নিয়েছি, আপনাদের আরও সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে কিন্তু আমি সারা রাত ফ্রিজে রেখে দিব, তারপর হচ্ছে সকালবেলা কিন্তু এটা আমি জিপার ব্যাগ বা পলিথিন বা বক্সে সংরক্ষণ করতে পারেন, যেটা আপনার সুবিধা মনে হয়। তো সেটাই নিয়ে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই তো এটা আমি এখন ফ্রিজে রেখে দিব। আর আমি কিন্তু বেশ কিছু বকুলিও সংরক্ষণ করেছি। এগুলো কিন্তু বিভিন্ন মাছ আইটেম বা বিভিন্ন আইটেমে দিলে কিন্তু অনেক ভালো লাগে, কারণ রমজান মাসে কিন্তু আমাদের এত বেশি ঝামেলা করতে ভালো লাগে না। তো আমি কিন্তু এই বকুলি দিয়ে কিন্তু মাছ রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো বেশ কিছু বকুলিও নিয়ে নিয়েছি। আর বকুলি কিন্তু চাইনিজ আইটেম বা নুডলসে দিলে অনেক ভালো লাগে, কারণ রোজার মাসে আমাদের এত বেশি ঝামেলা কারোই ভালো লাগে না। আর যেহেতু এখন বকুলির সিজন আর বকুলির দাম কম, তাই বেশ কিছু বকুলি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কেটে হালকা কুসুম গরম পানির মধ্যে লবণ 1 চামচ দিয়ে কিন্তু এটাকেও আমি কিছুক্ষণ কুক করে নিব, 1 থেকে 1.5 মিনিট। হালকা একটা বলক আসলেই কিন্তু এটা আমি উঠিয়ে ফেলবো। তো এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো কুক করব, আবার বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে কিন্তু আবার ফ্রোজেন করলে ভালো লাগবে না খেতে। তো এইভাবে আমি 1 থেকে 1.5 মিনিট বলক করার পরে পরিষ্কার পানিতে ধুয়ে পানি ঝরিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এইরকম হবে। তো আমি কিন্তু এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এটাও আমি এখন ফ্রিজে রেখে দিব। আর নিয়ে নিয়েছিলাম হচ্ছে 2 কেজি সিমের বিচি, কারণ এই রমজানের মধ্যে কিন্তু সিমের বিচি দিয়ে আমরা যে কোনো একটা আইটেম বানিয়ে খেতে পারবো, কিন্তু যদি এটা আমাদের প্রসেসিং করা থাকে তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়, কারণ আর কিছুদিন পর কিন্তু সিমের বিচিও পাওয়া যাবে না। তাই আমি সিমের বিচিটাকে খুব সুন্দরভাবে এটার খোসাটা ফেলে, এটার সাথে যে একটা শেকড় বা আঁশ আছে, এই যে এটা থাকলে কিন্তু ফ্রোজেন করলে এটা বেশি দিন ভালো থাকবে না। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু ফেলে দিতে হবে। এই তো দেখুন আমি ফেলে দিয়ে আপনাদের দেখাচ্ছি, এইভাবে পরিষ্কার করতে হবে। এখন 1 চামচ লবণ আর 1 চামচ হচ্ছে চিনি আর একটা লেবুর রস দিয়ে এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে, 1 থেকে 1.5 মিনিট। এটা ফুটিয়ে নিলে কিন্তু সিমের বিচিটা আপনি 1 বছর ফ্রিজে রেখে খেতে পারবেন। তো আমি কিন্তু সেম প্রসেসিংয়ে আবার এটাকে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট কুক করে নিব। তারপর হচ্ছে এই তো বলক আসলেই কিন্তু আমি একটা ঠান্ডা পানির বোলে এটা দিয়ে দিব। তো এটা কিছুক্ষণ রাখার পরে এখন আমি আবার এটাকে ঝরিয়ে নিচ্ছি পানি। আর আমি কিন্তু পালং শাকও সংরক্ষণ করেছিলাম। তো এইখানে বেশ কিছু পালং শাক নিয়েছি, যাতে রোজায় খাওয়া যায়। তো যারা পালং শাক খেতে পছন্দ করেন এইভাবে ফ্রোজেন করতে পারেন। এই তো দেখুন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি হালকা একটা ভাপ দিয়ে নিব, আর তারপর বক্সে রেখে যখন মন চাইবে তখন কিন্তু খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই তো আমি এখন এটাকে হালকা একটু ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দিয়ে নেওয়ার পরে কিন্তু আপনি এটা চাইলে ঠান্ডা করে একটু ফ্রিজে বরফ করে কিন্তু একটা বক্সে সংরক্ষণ করতে পারবেন। তো এইটা আমার পালং শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এই তো দেখুন পালং শাকটা এই পর্যায়ে কিন্তু আমি পালং শাকটা উঠিয়ে ফেলেছি। তো সারা যে এই যে সিমের বিচিটাকে আমি বরফ করেছি, এখন এটাই কিন্তু আমি একটা বক্সে সংরক্ষণ করব। যখন মন চাবে তখন নিয়ে কিন্তু আমরা যে কোনো খাবার বা মাছ রান্নার সময় কিন্তু দিয়ে খেতে পারবো, কোনো সমস্যা হবে না। আর হচ্ছে এই তো বকুলিটাও কিন্তু আমি সারা রাত রেখেছি। এখন আমি সবগুলো জিপার ব্যাগে বাটির মধ্যে কিন্তু এখন আমি সংরক্ষণ করব। আপনারা চাইলে কিন্তু জিপার ব্যাগ পলিথিনও করতে পারবেন। এই তো আমি এখন বকুলিগুলো কিন্তু সুন্দরভাবে এটাকেও এখন বাটির সাহায্যে ফ্রোজেন করে নিব।
আর এই তো ক্যাপসিকামও কিন্তু সারা রাত রাখার পরে যেরকম বরফ আকৃতির হয়েছে, এটাকেও কিন্তু এখন আমি বক্সের মধ্যে রেখে সংরক্ষণ করব। আপনারাও চাইলে কিন্তু এইভাবে করতে পারেন। আর রোজার মধ্যে কিন্তু এই কাজটা আমাদের অনেক সোজা হয়ে যাবে, কোনো ঝামেলা থাকবে না। তাই রোজার আগেই কিন্তু আমি কাজটা গুছিয়ে নিয়েছি। এই তো আমার কাজটা প্রায় শেষ। এখন আমি পালং শাকটাও কিন্তু সেম প্রসেসিংয়ে কিন্তু রেখে দেব। এই তো পালং শাকটা বেশি একটা হয়নি, পালং শাক অনেকটা কম হয়েছে। তো আমি যেহেতু একাই খাবো পালং শাকটা, তো আমি আর একার জন্য একদম পারফেক্ট হয়েছে। তো এটা একে একে এইভাবেই কিন্তু আমি আমার সব কিছু ফ্রোজেন করে নিয়েছি। তো আপনারাও চাইলে কিন্তু রোজা বা এই শীত চলে যাওয়ার আগেই কিন্তু আপনার পছন্দের সবজিগুলো ফ্রোজেন করে নিতে পারবেন, যেহেতু দাম কম আর অসময়ে কিন্তু খেতে যখন মন চাইবে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এইভাবে যদি আপনি ফ্রোজেন করেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা আইটেমে একদম পারফেক্ট থাকবে, আপনি যেমন খেতে চাইবেন তেমনি খেতে পারবেন, কারণ ফ্রোজেন করারও একটা সিস্টেম থাকে। আর যদি আপনি উল্টাপাল্টাভাবে করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আপনারা চাইলে কিন্তু এই আমার নিয়মটা বা টিপসটা ফলো করে যদি আইটেমগুলো ফ্রোজেন করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। কারণ অনেকেই বলে আপু 1 বছর কিন্তু ফ্রোজেন করলে থাকে না, কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। আশা করি সবাই ভালো